সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 14 দিনে প্রায় 10,500 গ্রেফতার। বেসামাল পরিস্থিতি আদালত পাড়ায়, আসামিদের অধিকাংশ শিক্ষার্থী ও শ্রমজীবী। ঢাকায় গ্রেফতার 87% রাজনৈতিক পরিচয় নেই। বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ কি বিপ্লবের রূপ নিচ্ছে? নিজেদের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত পুলিশ, আসামি হলেন শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 14 দিনে প্রায় 10,500 গ্রেফতার। সোমবার দুপুর থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে 303 জনকে নতুন করে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব মিলিয়ে গতকাল পর্যন্ত 14 দিনে সারা দেশে মোট 10,431 জন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষের পর এটি সারা দেশে ছড়িয়ে পড়ে। এর পরদিন থেকে আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা করে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথম আলোর প্রতিনিধিরা 17 জুলাই থেকে দেশের মহানগর, জেলা ও থানা পুলিশ সূত্র থেকে মামলা ও গ্রেপ্তারের তথ্য সংগ্রহ করছেন। নতুন গ্রেপ্তারের পাশাপাশি আগে গ্রেপ্তার হওয়া কারো তথ্য নতুন করে পাওয়া গেলে তা হিসাবে যুক্ত করা হচ্ছে। ঢাকা সহ বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াত ইসলামী এবং দল দুটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দল ও সংগঠনের নেতাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি শিক্ষার্থীদেরও গ্রেপ্তারের ঘটনা আছে। তবে পুলিশ দাবি করছে যারা নাশকতা, সহিংসতার সঙ্গে জড়িত শুধু তাদের গ্রেপ্তার করা হচ্ছে। বেসামাল পরিস্থিতি আদালত পাড়ায়, আসামিদের অধিকাংশ শিক্ষার্থী ও শ্রমজীবী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় 200-র বেশি মামলা দায়ের করা হয়েছে। আসামি 2 লাখেরও বেশি মানুষ, যাদের অধিকাংশই অজ্ঞাত। বিপুল সংখ্যক আসামি আর তাদের স্বজনদের চাপে বেসামাল পরিস্থিতি আদালত পাড়ায়। আদালত প্রাঙ্গণের যেদিকেই চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কেউ সন্তানের জন্য, কেউ বাবা অথবা স্বামীর জন্য, কেউ বা আবার ভাইকে এক পলক দেখার জন্য অপেক্ষা করছেন। আইনজীবীরা জানান, সাধারণত রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হতে দেখেন তারা। তবে এবার আসামিদের বড় একটা অংশ শিক্ষার্থী ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আইন পেশায় আসার পর থেকে আদালতে এত মানুষের চাপ আর কখনো দেখেননি তারা। আগে যেখানে দিনে 2-1টি শুনানিতে অংশ নিতে হতো, এখন এই সংখ্যা বেড়েছে কয়েক গুণ। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকার অগণিত আসামিকে আদালতে হাজির করা হচ্ছে। পরিস্থিতি এমন যে নাওয়া খাওয়ার সময় পাচ্ছেন না আইনজীবীরা। সব মিলিয়ে সকাল থেকে রাত অবধি চলছে আদালতের কার্যক্রম। এমন অবস্থা থেকে উত্তরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আইনজীবীরা। মামলা দিয়ে আদালতের উপর চাপ না বাড়িয়ে সরকারকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বানও জানান তারা। বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ কি বিপ্লবের রূপ নিচ্ছে? কোটা নিয়ে অশান্তির ফলে 200 জনেরও বেশি বিক্ষোভকারী শিক্ষার্থী নিহত হওয়ার পর বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোটা হ্রাস করেছে। এর 1 সপ্তাহ পরও দেশটি উত্তপ্ত হয়ে উঠছে, কারণ কর্তৃপক্ষ সমস্যা সৃষ্টিকারী বলে সন্দেহ করছে এমন ব্যক্তিদের গ্রেপ্তারে ব্লক রেড চালাচ্ছে। 1971 সালে দেশটির জন্মের পর থেকে এ অবস্থাকে সবচেয়ে খারাপ বলা হচ্ছে। এটা এক ধরনের অচলাবস্থা। ক্ষমতাসীন দল এবং সরকার পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সশস্ত্র বাহিনী ব্যবহার করে আন্দোলনকে দমন করার চেষ্টা চলছে। আমার 25 বছর বয়সী ছাত্র আবু সাইদ বুলেট বিদ্ধ হয়েছে। ব্লক রেইডের অজুহাতে তরুণ তরুণীদের আটক করে সেলের মধ্যে আটকে রাখার কারণে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছিলেন বাংলাদেশের রাজনৈতিক ভাষ্যকার প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। রিপোর্ট বলছে, সম্পূর্ণভাবে সশস্ত্র পুলিশ যাদের সমস্যা সৃষ্টিকারী বলে মনে করছে তাদের ধরতে চিরুনি অভিযান চালিয়ে হুটহাট দরজায় কড়া নাড়ছে। আমাদের পরিসংখ্যান নিশ্চিত করছে এই বিক্ষোভ চলাকালীন 266 জন মারা গেছে। আমরা বর্তমান সরকারকে বৈধ মনে করি না। তারা নৃশংস শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা বজায় রাখছে, যার ফলে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বিরোধীদেরও নীরব করা হয়েছে।
নিছক ছাত্র বিক্ষোভ থেকে এটি শীঘ্রই সরকারের বিরুদ্ধে বিপ্লবে পরিণত হচ্ছে, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছিলেন নির্বাসিত বাংলাদেশি ব্লগার এবং মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস দিল্লিতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিক্ষোভের সময় হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। শীর্ষস্থানীয় বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্যে ৫ জনকে নিরাপত্তা হেফাজতের নামে কারাগারে পাঠানো হয়েছে। একটি আইনি বিধান রয়েছে যে যদি কোনো ব্যক্তিকে স্বপ্রণোদিতভাবে ঘুরে বেড়াতে দেখা যায় তবে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা যেতে পারে, বলছিলেন প্রফেসর কলিমুল্লাহ। তিনি আরো বলেন, চারপাশে এত গুজব ছড়িয়ে আছে যে কেউ নিজেকে বাস্তবতায় আটকে রাখতে পারছে না। দুঃখ প্রকাশ করে তিনি বলছিলেন, এটি সকল স্টেক হোল্ডারদের সম্মিলিত ব্যর্থতা। বিবাদমান দলগুলো যদি সম্বিত ফিরে না পায় তবে আমরা জটিল সমস্যায় পড়ব। ওদিকে বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর থেকে বাংলাদেশে বসবাসকারী প্রায় ৭,০০০ জন ভারতীয় দেশে ফিরে এসেছেন। ভারত বলেছে বাংলাদেশে যা ঘটছে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। নিজেদের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত পুলিশ, আসামি হলেন শিক্ষার্থীরা। সোমবার চট্টগ্রাম নগরের চেরাগি পাড়ার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন কয়েকশো শিক্ষার্থী। এদের মধ্যে অর্ধেকের বেশি ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সে সময় শিক্ষার্থীদের পাশাপাশি ২ জন পুলিশ কর্মকর্তাও আহত হন। এদের মধ্যে এক পুলিশ সদস্যের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে চোখে মারাত্মকভাবে আহত হয়েছেন একজন উপপরিদর্শক। ওই ঘটনার ভিডিও ফুটেজও এসেছে গণমাধ্যমে। তবে মোশাররফ হোসেন নামে ওই পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের ছোড়া ককটেলে আহত হয়েছেন উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ। গণহত্যা, গণগ্রেপ্তারের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বুধবার মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি দেওয়া হয়েছে। দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে তারা আজ এ কর্মসূচি পালন করবে। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচি ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হবে। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র সমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরো দেশে আজ ভয়, সন্ত্রাস ও ত্রাসের পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর চালিয়েছে বর্বর গণহত্যা। রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী কায়দায় তার সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করেছে নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন করতে। পুরো বাংলাদেশের কালো রাজপথগুলো আজ আমাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত। পুলিশ, র্যাব, বিজিবি উন্মুক্ত গুলি চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের বুক ঝাঁঝরা করেছে। একটি বুকে ১০-২০টা বুলেটের আঘাত। সরকার, পুলিশ, র্যাব, বিজিবিকে গুলি চালানোর গ্যারান্টি দিয়েই ক্ষান্ত হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে রামদা, অস্ত্র, রড ও লাঠি হাতে লেলিয়ে দিয়েছে সরকার দলের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের। তাদের এই যৌথ সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেছেন শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক। ২৫ জুলাইয়ের প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত ২৬৬ জন শহীদের নাম তালিকা প্রকাশ করা হলেও এ সংখ্যা সহস্রাধিক হবে বলে ধারণা করা হচ্ছে। ৯ দফা দাবির কথা উল্লেখ করে বলা হয়, অবিলম্বে ছাত্র সমাজের ৯ দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন। আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত ৯ দফা হল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে হবে। ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে। আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ এডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে পদত্যাগ করতে হবে। ঢাকা সহ যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,
রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে। যে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ যেসব সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালিয়েছে এবং যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিরস্ত্র ছাত্র নাগরিকদের উপর গুলি করার নির্দেশ দিয়েছে, তাদের আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। দেশব্যাপী যেসব ছাত্র নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দিতে হবে। কারফিউ তুলে নিয়ে সারা দেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াট এবং আর্মি তুলে নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না, এই মর্মে অঙ্গীকার করতে হবে। ইতোমধ্যে গণগ্রেপ্তার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়ক ও ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সব মামলা প্রত্যাহার করতে হবে।